প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অভিভাবক মহোদয় এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, যে যেখান থেকে এই অনলাইন ক্লাস উপভোগ করছেন, সবার প্রতি ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইম হোসেন, সহকারী শিক্ষক আইসিটি, প্রতাপ মহিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই করোনার মহামারীতে নিশ্চয় তোমরা ঘরের মধ্যে ভালো আছো, সুস্থ আছো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এই মহামারীতে বাংলাদেশ সংসদ টিভির মাধ্যমে অনলাইন ক্লাস শুরু হয়েছে, নিশ্চয় জানো। এবং বিভিন্ন বিভাগীয় অনলাইন স্কুল চালু হয়েছে এবং লাইভ ক্লাস চালু হয়েছে। অবশ্যই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসগুলি নিশ্চয়ই উপভোগ করছো। হ্যাঁ, এই মহামারীর সময় অবশ্যই তোমরা এই ক্লাসগুলি উপভোগ করবে। আমি আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে। অধ্যায় অষ্টম। তো আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। যদি এই দেখার কারণে যদি একটু বিন্দু পরিমাণ যদি তোমাদের উপকার আসে, তাহলে আমার এই ক্লাস আজকে সার্থক হবে বলে আমি মনে করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কথা নয়, আমরা ক্লাসটা শুরু করি। কোথায় যাবে না? প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখো তো ছবিটি। ছবি দেখে বলতে পারো কিনা এটা কিসের ছবি? ভালো করে দেখো। হ্যাঁ, ঠিকই বলেছো, এটা একটি ভূমিকম্প বিধ্বস্ত বাড়িঘর, তাই না? হ্যাঁ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটি ছবি লক্ষ্য করো, দেখতে পাচ্ছো? হ্যাঁ, ঠিকই বলেছো, এটা একটা ভূমিধস। প্রিয় শিক্ষার্থী বন্ধু, বলতে পারো তাহলে আজকে আমাদের পাঠ্য বিষয় কি হতে পারে? একটু ভাবো তো। হ্যাঁ, ঠিকই বলেছো, আজকের পাঠ্য বিষয় বাংলাদেশের দুর্যোগ। বাংলাদেশের দুর্যোগ কিন্তু অনেক হচ্ছে, এখনো হয়ে যাচ্ছে, তাই না প্রিয় শিক্ষার্থী? এই করোনা মহামারী সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে পড়ছে, এটা কিন্তু একটা দুর্যোগ। বাংলাদেশের দুর্যোগ হয়ে যাচ্ছে, তাই না? আমাদের আজকে পাঠ্য বিষয় বাংলাদেশের দুর্যোগ। দেখি শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠ শেষে কি কি শিখবো। এই অধ্যায় পাঠ শেষে আমরা যা শিখবো, দুর্যোগের ধারণা ব্যাখ্যা করতে পারবো, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণ বর্ণনা করতে পারবো, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যথা ভূমিকম্প, সুনামি, ভূমিধস ইত্যাদি সম্পর্কে বর্ণনা করতে পারবো। প্রিয়রা, তাহলে আমরা এই পাঠ শেষে আমরা এই তিনটা বিষয় নিয়ে আমরা জানতে পারবো, তাই না? ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আরেকটি চিত্র দেখো, স্ক্রিনে একটি চিত্র দেখা যাচ্ছে। সেই চিত্র দেখে কি বুঝতে পারছো? চিত্র দেখে বলতে পারো এটি কিসের চিত্র, কিসের ছবি?
হ্যাঁ, ঠিকই বলেছো। ভূমিকম্পে বিধ্বস্ত বাড়িঘর, তাই না? ভূমিকম্প যখন হয় তখন বিধ্বস্ত বাড়িঘর এই অবস্থা হয়ে যায় না? হ্যাঁ, ভূমিকম্পে বিধ্বস্ত বাড়িঘর এই অবস্থা হয়ে যায়। তা এটা কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগ এবং বাংলাদেশে কিন্তু এর প্রভাব পড়ে। তাই বাংলাদেশের এটাও একটা দুর্যোগ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই ছবি দেখে বলো তো দেখি এটা কিসের ছবি, কিসের চিত্র? হ্যাঁ, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ কি? এটা একটা সুনামি। দেখো, প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে আমরা একটু দেখে নেই। যে কোনো প্রাকৃতিক বা মানব সৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং এর ফলে শস্য ও সম্পদের অনেক ক্ষয়ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে দুর্যোগ হিসেবে বিবেচনা করা হয়। তাহলে দুর্যোগ কখন বিবেচনা করা হয়? কোনো প্রাকৃতিক বা মানব সৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং এর ফলে শস্য ও সম্পদের অনেক ক্ষয়ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে দুর্যোগ হিসাবে বিবেচনা করা হয়। তাহলে মনে রাখবে, তোমাকে দেখে নাও যে দুর্যোগ কি এবং দুর্যোগ কখন বিবেচনা করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি ছবি দেখো, স্ক্রিনের দিকে তাকাও, তোমরা দেখো। यस, এটা একটা ভূমিকম্প। ভূমিকম্প যখন হয় তখন ভূমিকম্প হয় কি হয়? বাড়িঘর সবকিছুই চুরমার হয়ে যায়, তাই না? তাহলে ভূমিকম্প কি বলতে পারো? দেখি ভূমিকম্প কি আমরা কি জানি? পৃথিবীতে যত রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার মধ্যে ভূমিকম্পই সবচেয়ে অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ঘটায়। খেয়াল করছো যে পৃথিবীতে যত রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার মধ্যে ভূমিকম্পই সবচেয়ে অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ঘটায়। এরকম দুর্যোগ আর কোনো কিছুতে ঘটায় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি পৃথিবীতে যত রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার মধ্যে ভূমিকম্প সবচেয়ে অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ঘটায়। ভূমিকম্পের ব্যাপারে কোনো আগাম সতর্ক সংকেত দেওয়া সম্ভব নয়। দেখো যে প্রাকৃতিক যত দুর্যোগ ঘটে তার কিন্তু সব কিছুরই আগাম সতর্ক বার্তার সংকেত দেওয়া সম্ভব হয়ে যায়, কিন্তু এই ভূমিকম্পই কোনো আগাম সতর্ক বার্তা দেওয়া সম্ভব হয় না, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে আরেকটি চিত্র লক্ষ্য করো। হ্যাঁ, ঠিকই বলেছো, এটা একটা সুনামি, তাই না? এই সুনামি কিন্তু আমাদের বাংলাদেশের উপর দিয়েও অনেক ক্ষেত্রে বয়ে যায়। সুনামি কি একটু দেখি। দেখো, সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগের নাম। এটি মূলত জাপানি শব্দ যার অর্থ হলো সমুদ্র তীরের ঢেউ। সমুদ্রের তলদেশে প্রচণ্ড ভূমিকম্প বা অগ্ন্যুৎপাতের ফলে কিংবা অন্য কোনো কারণে ভূ আলোড়নের সৃষ্টি হলে বিস্তৃত এলাকা জুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়, তাকে সুনামি বলে। একটু ভালো করে দেখে নাও, তাহলে সুনামি কাকে বলে? হ্যাঁ, তোমরা নিশ্চয় দেখছো যে সুনামি কি। দেখো কিভাবে ভাঙচুর হয়ে যাচ্ছে, ঘর বাড়ি গাছপালা সবকিছুই, তাই না? তো সুনামি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি চিত্র স্ক্রিনের দিকে লক্ষ্য করো। বলতে পারো এটি কিসের চিত্র? এই তো, তোমরা ঠিকই বলেছো, এটা একটা ভূমিধস। আমাদের বাংলাদেশে ভূমিধস পাহাড়ি এলাকায় সব সময় ঘটে থাকে।
যখন প্রচণ্ড বৃষ্টিপাত হয় তখন কিন্তু এই ভূমিধস ঘটে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি সব পাহাড়ি এলাকায়, তাই না? তাই পাহাড়ের মাটি ধসে পড়াকেই ভূমিধস বলা হয়। যেসব পাহাড় বেলে পাথর বা সেল কাদা দিয়ে গঠিত, ভারী বৃষ্টিপাত হলে সেসব পাহাড়ে ভূমিধস ঘটতে পারে। সাধারণত দীর্ঘমেয়াদী ও ভারী বৃষ্টিপাতের কারণেই ভূমিধস ঘটে থাকে। তাহলে এই ভূমিধস কোথায় ঘটে? পাহাড়ের এলাকায়। পাহাড়ে মাটি ধসে পড়াকেই ভূমিধস বলা হয়, তাই না? আর যেসব পাহাড় বেলে পাথর বা সেল কাদা দিয়ে গঠিত, ভারী বৃষ্টিপাত হলে সেই সব পাহাড়ে ওই সেল থেকে খসে খসে পড়ে। সাধারণত দীর্ঘমেয়াদী ও ভারী বৃষ্টির কারণে এই কারণে ভূমিধস ঘটে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় স্ক্রিনের দিকে খেয়াল করছো। হ্যাঁ, ধন্যবাদ। এরপরে আমরা দেখি যে প্রাকৃতিক দুর্যোগের কারণগুলো কি কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলতে পারো যে প্রাকৃতিক দুর্যোগের কারণগুলো কি কি? এই তো তোমরা ঠিকই বলেছো। প্রাকৃতিক দুর্যোগের কারণ ভৌগোলিক অবস্থান। তাহলে ভৌগোলিক অবস্থানের কারণে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, তাই না? দেখো আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃষ্টিপাত কোথায় হয়? হ্যাঁ, এই তো ঠিকই বলেছো, নাটোরের লালপুরে, তাই না? তাহলে এটা ভৌগোলিক অবস্থানের কারণে কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে। ভূমির গঠন, তাহলে ভূমির গঠন অনুসারে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। যেমন ভূমিধস, এর আগে দেখলে চিত্র দেখলা যে ভূমির ধস। তাহলে ভূমির ধস কি আমাদের এলাকায় ঘটে? না, আমাদের এলাকায় কিন্তু ঘটে না, কারণ আমাদের এলাকা সমতল, এই কারণে কিন্তু ভূমিধস ঘটে না। এই ভূমির গঠনটা পরিবর্তন হয় কখন? পাহাড়ি এলাকায় অতি বৃষ্টির ফলে, তাই না? জলবায়ু, জলবায়ু পরিবর্তনে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণ হয়ে থাকে, তাই না? এই জলবায়ু প্রাকৃতিক দুর্যোগের মূল কারণ হচ্ছে অনেকটাই ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন। আরেকটা হচ্ছে নদী নালা। নদী নালাও কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণ। নদীর ভাঙন, যেখানে নদীর ধারে যারা বসবাস করে তাদের কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ ঘটে কিন্তু, তাই না? তাহলে আমাদের প্রাকৃতিক দুর্যোগের কারণ আমরা 4টি ভাগে বিভাজন করতে পারলাম। মনে রাখো তোমরা, ভৌগোলিক অবস্থান, ভূমির গঠন, জলবায়ু এবং নদী নালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানবো যে ভৌগোলিক অবস্থান কি, ভূমির গঠন কি এবং জলবায়ু পরিবর্তন কিভাবে হয় এবং নদী নালার পরিবর্তনের কারণে কিভাবে পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ হয়। ছবি দেখে বলতে পারো এটা কিসের কারণ? ইয়েস, ঠিকই বলেছো, ভৌগোলিক অবস্থানের কারণে কিন্তু এরকম অবস্থায় নদীর ধারে কিন্তু বালি জমা হয়ে গেছে, তাই না? তাহলে ভৌগোলিক অবস্থানই আমাদের প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ। নদীমাতৃক প্রায় সমতল এদেশটির উত্তরে হিমালয় পর্বত এবং দক্ষিণে বঙ্গোপসাগর। এর কারণে কিন্তু আমাদের ভৌগোলিক অবস্থানে পরিবর্তন হয়ে থাকে, তাই না? এই চিত্র দেখে বলতে পারো এটা কিসের কারণ হতে পারে? হ্যাঁ, ঠিকই ধরেছ, ভূমির গঠন। তাহলে ভূমির গঠন কিভাবে হয়? বাংলাদেশের অধিকাংশ ভূভাগ প্লাবন সমভূমি দ্বারা গঠিত। এছাড়া ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ, ভারত, মিয়ানমার সীমানার কাছে অবস্থিত হওয়ায় এদেশে ভূমিকম্পন প্রবণ অঞ্চলে অবস্থিত। খেয়াল করো আবার যে বাংলাদেশের অধিকাংশ ভূভাগ প্লাবন সমভূমি দ্বারা গঠিত। এছাড়া ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ, ভারত, মিয়ানমার সীমানার কাছে অবস্থিত হওয়ায় এদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। তাহলে দেখছো, এর কারণে কিন্তু ভূমিকম্প প্রবণ আমাদের আসে, তাই না?
এই স্ক্রিনের চিত্র থেকে বলতে পারো এটা কিসের ছবি? হ্যাঁ, ঠিক ধরেছ, এটা জলবায়ুর পরিবর্তন, তাই না? জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু আজ এরকম বন্যা হয়েছে। বাংলাদেশের ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থান করায় এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। এর ফলে এখানে বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। তাহলে কি, বাংলাদেশের ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থান করায় এখানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়। আর এই বৃষ্টির ফলে বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। এই যে এখন আমাদের ঘূর্ণিঝড়ের কিন্তু সময় বোঝা যাচ্ছে না, এটা কিন্তু আমাদের বাংলাদেশের উপর একটা প্রাকৃতিক দুর্যোগ। নদী নালা দেখছো, চিত্র দেখে বোঝা যাচ্ছে এটা একটা বাংলাদেশের নদী নালা, তাই না? বাংলাদেশের উপর দিয়ে অসংখ্য নদী নালা আঁকা বাঁকা হয়ে প্রভাবিত হয়, এখানে বন্যা ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। খেয়াল করো, তাহলে বাংলাদেশের উপর দিয়ে অসংখ্য নদী নালা আঁকা বাঁকা হয়ে প্রভাবিত হয়, এখানে বন্যা ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। আঁকা বাঁকা নদীপথ হয়ে গেছে, সেই স্রোতটা যখন প্রভাবিত হয়, স্রোতের কারণে কি, আঁকা বাঁকার কারণে যে জায়গায় ঘাট হতেছে সেই জায়গায় ভেঙে যাচ্ছে, কিন্তু তাহলে সেই ভাঙার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে বাংলাদেশ। তাহলে এটা একটা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, তাই না? এটা প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটা বাড়ি কাজ নেই। দেখো, প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগের উৎস ও প্রভাব লিখে তোমার শ্রেণী শিক্ষকের কাছে দেখাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন মাহে রমজানের ছুটির আগেও ছিল, কিন্তু এই মহামারী করোনা ভাইরাসের কারণে ছুটি ছিল। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশক্রমে 30শে মে হয়তো স্কুল খোলার পরিকল্পনা করেছে। যদি স্কুল খোলে, আল্লাহর অশেষ মেহেরবানিতে যদি মহামারী করোনা ভাইরাস চলে যায়, তাহলে অবশ্যই 30শে মে স্কুল খুলবে। সেই স্কুল খোলার পরে তোমরা অবশ্যই এই বাড়ির কাজটা তোমার শ্রেণী শিক্ষকের কাছে দেখাবে, ঠিক আছে? অবশ্যই তোমরা সবাই লিখে নিয়েছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রমজানের পবিত্রতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। আর এই মহামারীতে তোমরা নিশ্চয় ঘরের মধ্যে আছো, এবং ঘরের মধ্যে থেকেও, বাড়িতে থেকেও অবশ্যই বারবার সাবান দিয়ে কি করবে, ন্যূনতম 20 সেকেন্ড হাত পরিষ্কার করবে। অযথা বাইরে যাবে না। প্রয়োজন বোধে যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করে তোমরা বাইরে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।